হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি ফারজান গল্পের চতুর্থ পর্ব নিয়ে লাইভে। তো লাইভটা আমি মাত্র স্টার্ট করলাম। সবাই জয়েন করলে আস্তে আস্তে আমি কথা বলা শুরু করব। সো সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি সবসময়ের মতোই। সো আজকে চলে এসেছি ফারজান গল্পের চতুর্থ পর্ব নিয়ে লাইভে, 4th পার্ট। সো সবাই আস্তে আস্তে জয়েন করলে যদি কেউ একজন একটু বলতেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা প্রপারলি, তো আস্তে আস্তে হচ্ছে আমি গল্পটা শুরু করব। যারা জয়েন করছেন তাদেরকে ওয়েলকাম। খুব তাড়াতাড়ি হচ্ছে আমি গল্পটা বলা শুরু করব। আমি 5 মিনিট আগেই লাইভটা শুরু করলাম, কারণ সবাই জয়েন করতে করতে একটু সময় লাগে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। যারা আমার লাইভটা এখন দেখছেন তারা একটু কমেন্ট করলে ভালো হয় যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। স্যার, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করেছেন তাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে চলে এসেছি ফারজান গল্পের 4th পার্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। ফারজান 5 পর্বের একটি গল্প। আজকে আমি তো 4th পর্ব বলবো, তারপরে খুব তাড়াতাড়ি হচ্ছে 5ম পর্ব নিয়ে আসবো, লাস্ট পর্ব, শেষ পর্ব। সো সবাই জয়েন করছে আস্তে আস্তে। সো আমি ওয়েট করব সবার জয়েন করার। তার আগ পর্যন্ত হচ্ছে যদি যে জয়েন করে আছেন তারা যদি কিছু জিজ্ঞেস করতে চান তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি কমেন্টগুলো পড়ছি। আর আশা করি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি বরাবরের মতোই। হ্যালো এভরিওয়ান, যারা জয়েন করছেন তাদেরকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি ফারজান গল্পের 4th পার্ট নিয়ে। থ্যাংক ইউ স্যার, শোনা যাচ্ছে। তো আগের পর্বগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপু, আপনি এত কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ। কোনো একটা আর্ট বা কোনো একটা মানুষকে কোনো সুন্দর কোনো কিছু যখন আমরা দেখি, সেটার যতটা সুন্দর তার চেয়ে বেশি ডিপেন্ড করে আমাদের দেখার চোখের উপরে। সো ডেফিনেটলি হচ্ছে আপনার দেখার চোখ অনেক সুন্দর, এই জন্য হচ্ছে আপনার কাছে আমাকে সুন্দর মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। হ্যাঁ, আমরা ঢাকাতেই আছি। আর বাবা ভালো আছেন, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। ওয়েলকাম যারা জয়েন করছেন। তাড়াতাড়ি আমি গল্পতে চলে যাব সবাই জয়েন করলে। তার আগে হচ্ছে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে নিই। কমেন্ট সেকশনে জানাবেন সবাই কেমন আছেন, কেমন লাগছে। জাহিদ মাহমুদ শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। যারা নতুন জয়েন করছেন ওয়েলকাম টু টুডেইজ লাইভ। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমি অনেক ভালো আছি। তো সবার কোয়ারেন্টাইন কেমন যাচ্ছে? বেশ অনেকদিন পরে আমি আবার লাইভে আসলাম। 3rd পর্বের পরে মেবি 6-7 দিন হচ্ছে গ্যাপ হয়ে গেছে। আই এম সরি ফর দ্যাট। তো সবার কেমন যাচ্ছিল এবং কে কে হচ্ছে 4th পর্বের জন্য ওয়েট করছিলেন কমেন্ট সেকশনে জানাবেন। হিমেল ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমিও ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহ খুব ভালো রেখেছে। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। সো সবাই কিভাবে সময় কাটাচ্ছেন বাসায়?
বোর হচ্ছেন কে কে আমার মতো? থ্যাংক ইউ ভাইয়া। বাসায় বসে বসে কে কে আমার মতো বোর হচ্ছেন কমেন্ট সেকশনে জানাবেন। হ্যালো এভরিওয়ান, যারা নতুন জয়েন করছেন, আজকে চলে এসেছি ফারজান গল্পের চতুর্থ পর্ব নিয়ে, 4th পার্ট নিয়ে লাইভে। 3rd পার্টটা কার কার মনে আছে, কোথায় শেষ করেছিলাম? আমি কি গল্প বলা শুরু করব? ফয়সাল ভাইয়া থ্যাংক ইউ। হ্যাঁ, জীবন সুন্দর, আমার চেয়েও জীবন অনেক সুন্দর, ডেফিনেটলি। আচ্ছা শিবির রহমান, আপনি গল্প শোনাতে চান? হ্যাঁ ডেফিনেটলি হচ্ছে আপনাকে গল্প শোনানোর সুযোগ দেওয়া হবে। আচ্ছা কে কে হচ্ছে শিবির ভাইয়ার মতো গল্প শোনাতে চান আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। আমি হয়তো আমার 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে হচ্ছে একটা লাইভ করতে পারি, যেখানে হয়তো আপনাদের মধ্যে থেকে হচ্ছে যারা গল্প শোনাতে চান বা গল্প করতে চান তাদের মধ্যে থেকে কাউকে সিলেক্ট করলেও করতে পারি। মাত্র হচ্ছে কমেন্টটা দেখে আমার মাথায় আইডিয়াটা আসলো। সো আর কে কে গল্প শোনাতে চান তাদেরকে আমি লাইভে ইনভাইট করব। যারা নতুন জয়েন করছেন তারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে 4th পার্ট নিয়ে চলে এসেছি, আমার 5 পর্বের গল্প ফারজানের। আমি হচ্ছে লিখছি, আমাকে বেশ অনেকেই হচ্ছে উৎসাহ দিচ্ছেন যে গল্পটা বইমেলায় বই আকারে ছাপানোর জন্য। অত সাহস এখনো হয়নি, বাট আমি চেষ্টা করব। আর যারা আমাকে হচ্ছে অনেক সাপোর্ট দিচ্ছেন, যারা অনেক এনকারেজ করছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাল্লাহ একদিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। মাত্র তো শুরুতেই তো ফ্রাস্ট্রেটেড হলে চলবে না, তাই না? ভরসা রাখতে হবে সবার ভালোবাসার প্রতি, সবার সাপোর্টের প্রতি। একদিন হবে ইনশাল্লাহ। আমি কি গল্পটা বলা শুরু করব? কার কার মনে আছে শেষ পর্বে আমি হচ্ছে কতটুকু বলেছিলাম? শেষ পর্বে আমি ছিলাম যে ফারজান তার ডক্টর নমিকে হচ্ছে সব কথা খুলে বলে যে ওর সাথে আসলে কি কি হয়েছে এবং ওই দিন শুক্রবারে বেসিক্যালি কি হয়েছিল। তারপরে হচ্ছে ও সেন্সলেস হয়ে যায় এবং মিস নমি হচ্ছে ফারজানের বাবা মিস্টার রহমানকে হচ্ছে ওনার চেম্বারে ডেকে পাঠায় কথা বলার জন্য। আর ফারজানকে হচ্ছে একটা ইনজেকশন দেয় যেন ও ঘুমিয়ে থাকে, যেন ওর মাসেলগুলো রিল্যাক্সেশন হয়। তো ওই পর্যন্তই ছিল আমার গল্প, এবং আমি বলেছিলাম যে পরের পর্বে ফারজান আবার অরফানেজে ফেরত যাবে। তো আজকের পর্বে হচ্ছে আপনারা জানতে পারবেন যে ফারজান কেন অরফানেজে ফেরত গেল। আমি বলবো আরো সবাই জয়েন করুক, আরেকটু সময় নিয়ে। আমি নর্মালি ঘড়ি পড়ি, সো আজকে ঘড়ি পড়তে ভুলে গেছি। ঠিক কয়টা বাজে বলতে পারছি না। 10:30 আমার লাইভটা শুরু করার কথা ছিল, তো আমি 5-7 মিনিট পরে হচ্ছে গল্পটা বলা শুরু করব। আর যেহেতু 5 পর্বের গল্প, আজকে আমি অনেকখানি গল্প বলবো, মানে ইটস এ কোয়াইট বিগ পার্ট। থ্যাংক ইউ ভাইয়া। ওই যে বললাম সৌন্দর্যটা হচ্ছে আপনাদের চোখে, যার দেখার সৌন্দর্যটা যত বেশি তার চোখে তত বেশি সুন্দর লাগে। প্রিন্স অফ মামা ফারজান হচ্ছে একটা কাল্পনিক চরিত্র।
আমি একটা কাল্পনিক চরিত্রকে নিয়ে গল্প বলছি, 5 পর্বের একটা গল্প। আজকে আমি 4র্থ পর্ব নিয়ে এসেছি। প্রথম 3টা পর্বের লিংক আমার ডেসক্রিপশনে, লাইফটারি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আপনি প্রথম 3টা পর্ব অবশ্যই পরে দেখে নেবেন, আর আজকের পর্বটা আজকেই শুনবেন, আশা করি সাথেই থাকবেন। ফারজান একটা কাল্পনিক চরিত্র এবং আমি যা কিছু বলছি সম্পূর্ণ কাল্পনিক, সেটা সাথে আমার নিজের বা আমার আশেপাশের কারোর কোনো মিল নেই, কিন্তু এটা আমাদেরই জীবনের গল্প। কিছু গল্প থাকে না যে এরকম হয়, এটা একটা ফ্যামিলি ট্র্যাজেডি বলতে পারেন অনেকটা। আমি এত ভালো বাংলা জানি না, বাংলা সাহিত্যের কোনো স্টুডেন্ট থাকলে আমাকে প্লিজ বকা টকা দিবেন না। অভি মামা আপনি কই ছিলেন আমি তো বলতে পারি না, আপনি তো আমার লাইভ দেখেন নাই, এখন তো আমার মন খারাপ হচ্ছে। আপনি অবশ্যই প্রথম 3টা পর্ব দেখে নেবেন, এবং প্রথম 3টা পর্ব হচ্ছে, আমার 3rd পর্বটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বলেন, সবচেয়ে অপেক্ষিত পর্ব ছিল। তো আপনি 3rd পর্বটা মিস করেছেন। প্রথম 3টা পর্বেরই লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। সো আপনি হচ্ছে প্রথম 3টা পর্ব দেখে নেবেন, আর আজকে আমি 4র্থ পর্বটা বলবো। ওয়েলকাম যারা নতুন জয়েন করছেন, এবং তাদের জন্য বলে দিই আজকে আমি ফারজান গল্পের 4র্থ পর্ব নিয়ে এসেছি। প্রথম 3টা পর্ব যারা দেখেননি তাদের জন্য প্রথম 3টা পর্বের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এই লাইভটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা আছেন তাদেরকে ওয়েলকাম, যারা আছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন জয়েন করছেন তাদেরকে ওয়েলকাম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। খুব বেশিক্ষণ অপেক্ষা করবো না, আমি গল্প বলা শুরু করে দেবো। সো কে কে অপেক্ষা করছেন গল্পটা শোনার জন্য? আমি কি গল্প শুরু করে দেবো, নাকি হচ্ছে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব? কারণ আজকে অনেকেই এখনো জয়েন করেনি। অবশ্য আমি আজকে আমার লাইভটা শেয়ার করতে ভুলে গেছি। আচ্ছা, মামি দেখছেন, এই জন্যই হচ্ছে মামাদের চেয়ে হচ্ছে মামিদেরকে বেশি পাত্তা দিতে হয়। থ্যাংকস অনি। মামা তাহলে মামানিকে বলেন আমি 4র্থ পর্ব নিয়ে লাইভে চলে এসেছি, ওনাকে আসতে বলেন। পরে পূর্ণ প্রচার দেখা যায়, রেকর্ডেড লাইভ দেখা যায়, বাট সাথে সাথে দেখার অন্যরকম একটা মজা না। থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন জয়েন করছেন তাদেরকেও ধন্যবাদ। আজকে আমি লাইভটা শেয়ার করিনি, কেন যেন আজকে শেয়ার করতে ইচ্ছে করছিল না আমার টাইম লাইনে, এই জন্য অনেকেই এখনো জয়েন করেনি। অনেক পরিচিত মুখ, আমি তাদের জন্য ওয়েট করছিলাম। আমি খুব তাড়াতাড়ি গল্পটা শুরু করে দিব। যারা নতুন জয়েন করছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমি আজকে চলে এসেছি ফারজান গল্পের 4র্থ পর্ব নিয়ে, 4th পার্ট নিয়ে লাইভে। প্রথম 3টা পর্ব আমি অলরেডি হচ্ছে বলে ফেলেছি বা শুনিয়েছি। সেই 3টা পর্ব যদি কেউ না শুনে থাকেন তাহলে হচ্ছে আমার এই লাইভটার ডেসক্রিপশন বক্সে আমি প্রথম 3টা পর্বের লিঙ্ক দিয়ে দিয়েছি। প্লিজ ওই লিঙ্কে গিয়ে হচ্ছে প্রথম 3টা পর্ব দেখে নেবেন। বিশেষ করে 3rd পর্বটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওই পর্বটা আসলে দেখলে এই গল্পটার ডেপথনেসটা বুঝতে পারবেন প্রপারলি। যারা নতুন জয়েন করছেন ওয়েলকাম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমি কি গল্পটা বলা শুরু করব? আই থিঙ্ক আমার গল্পটা বলা শুরু করা উচিত। আস্তে আস্তে সবাই জয়েন করবে। আর অবশ্যই হচ্ছে যেহেতু অপশন আছে রেকর্ডেড লাইভটা দেখে নেওয়ার, সো পরে হচ্ছে সবাই রেকর্ডেড লাইভটা দেখে নেবে। সো আমরা কোথায় ছিলাম? যে ফারজান তার ডক্টরের কাছে সব কথা খুলে বলে, এবং মিস নমি, ডক্টর নমি ফারজানের বাবা মিস্টার রহমানকে ডেকে পাঠায় হসপিটালে। মিস্টার রহমান আসতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে, উনি অন্য একটা কাজে হচ্ছে শহরের বাইরে ছিলেন, একটু দূরে ছিলেন শহর থেকে। তো এরপরে মিস্টার রহমান আসেন, এবং তখনও ফারজান ঘুমাচ্ছিল, যেহেতু ওকে হচ্ছে ঘুমের জন্য মেডিসিন দেওয়া হয়েছে, ইনজেকশন দেওয়া হয়েছিল। তো মিস্টার রহমান আসার পরে মিস নওমি মিস্টার রহমানকে সব খুলে বলেন, এবং কিছু জিনিস, যে জিনিসগুলো হচ্ছে ফারজানও ডিটেলসে বলতে পারেনি, সেই জিনিসগুলো মিস্টার রহমানের কাছ থেকে মিস নওমি জানতে চান, যেহেতু তার ট্রিটমেন্টটাকে হচ্ছে প্রসিড করতে হবে। তো মিস নওমি তো আগে থেকে অনেক শকড ছিলেন, তো মিস্টার রহমানের কাছেও কিছু কথা শুনলেন, এবং শোনার পরে হচ্ছে উনি আসলে পুরো ব্যাপারটাই মোটামুটি ওনার কাছে ক্লিয়ার হয়ে গেল। নিশ্চয়ই আপনাদের কাছেও পুরো ব্যাপারটা ক্লিয়ার। হাই যারা নতুন জয়েন করছেন, হাই মামানি, আপনি নাকি আগের পর্বগুলো দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ।
আর হচ্ছে আমি গল্প বলা অলরেডি শুরু করে দিয়েছি, এখন আমি কোনো কমেন্ট করবো না, বাট সবাই নিশ্চয়ই গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। তো মিস্টার রহমান হসপিটালে আসার পরে হচ্ছে মিস নওমি ওনার সাথে কথা বলছেন, এবং মিস নওমি মোটামুটি এখন ক্লিয়ার কি হয়েছিল, নিশ্চয়ই আপনারাও ক্লিয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রথমে হচ্ছে ওর ছোট কাকা ওকে মলেস্ট করার ট্রাই করেছে, যদি আমি খুব ভদ্রভাবে বলি। তারপরে হচ্ছে ওকে যে দ্বিতীয় দিন ওর রুমে ডেকে নিয়ে গিয়েছিল ওনার রুমে, সেদিন শুধুমাত্র উনি একটা ভিডিও ফিল্ম করার জন্য ডেকে নিয়ে গিয়েছিল, কারণ ফারজান ওনাকে থ্রেট দিচ্ছিল যে আপনি যদি হচ্ছে আমাকে এভাবে টাচ করেন, আপনি যদি আমার সাথে এমন করেন, তাহলে আমি এটা সবাইকে বলে দেবো। সো উনি খুব ইজিলি ওই ভিডিওটা দেখিয়ে প্রুফ করে দিলেন কোর্টে যে ফারজান ওনাকে হচ্ছে মারার চেষ্টা করছিল, এবং কোর্টে উনি এটা বলেছে যে যেহেতু হচ্ছে ফারজান হচ্ছে পালিত মানে পালক নেওয়া অ্যাডপ্টেড চাইল্ড, এবং হচ্ছে প্রপার্টি রিলেটেড ব্যাপার ছিল মিস্টার রহমানের অনেক প্রপার্টি, সো ফারজান এটা ইচ্ছা করে করেছে। আর ফারজান হচ্ছে এরকম প্রায় সময় হচ্ছে ওর ছোট কাকাকে হচ্ছে আঘাত করার ট্রাই করে, মেরে ফেলার ট্রাই করে, যাতে করে হচ্ছে সম্পত্তির ব্যাপারটা হচ্ছে ওর জন্য অনেক ক্লিয়ার হয়ে যায়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ম্যানিপুলেটিং ছিল জিনিসটা, আর ফারজান কতটা বেশি হচ্ছে ডিপ্রেস ছিল এতে, কারণ হচ্ছে ওর সাথেই বাজে ঘটনা ঘটছিল, আবার ওই হচ্ছে ভিকটিম, ওকে হচ্ছে মিথ্যা একটা ভিডিও করে, ছোট্ট একটা ভিডিও ক্লিপ করে হচ্ছে ফাঁসানো হচ্ছিল। কোর্ট এভিডেন্স বলছে দিস ইজ ভেরি নর্মাল, আপনি আমি হলেও হয়তো হচ্ছে এটাই ভাবতাম, এটা একটা ম্যানিপুলেটেড ভিডিও ছিল। তো মিস্টার রহমান আসলে সবকিছু বুঝতে পারলেন মিস নওমির কাছ থেকে শুনে সবকিছু, ডক্টর নওমি ওনাকে সবকিছু বললো যা যা ফারজান বলেছিল, আর মিস্টার রহমান প্রথম থেকেই ফারজানকে যথেষ্ট বিশ্বাস করতো, কিন্তু এই কথাগুলো শুনে মিস নওমির কাছে মিস্টার রহমান একদমই চুপ হয়ে গেলেন। অনেক বেশি হচ্ছে মন খারাপ হওয়ার পাশাপাশি ওনার নিজেকে অনেক বেশি অপরাধী ফিল হচ্ছিল, অনেক গিলটি মনে হচ্ছিল নিজেকে, কারণ হচ্ছে উনি কোথাও না কোথাও উনিও ফারজানকে ভুল বুঝেছিলেন, উনিও ফারজানকে বুঝতে পারেননি যে ও আসলে এটা করতে পারে না, যদিও উনি দায়িত্বের খাতিরে দায়িত্ব পালন করার জন্য উনি ফারজানকে জেল থেকে হচ্ছে ছাড়ানো থেকে শুরু করে সব ধরনের ফর্মালিটিস করেছেন, এমনকি আবার স্কুলে নিয়ে যাওয়া, ডক্টর দেখানো, সবকিছু উনি করেছেন, বিকজ উনি খুব ভালো একজন মানুষ, উনি একজন মানুষ হিসেবে, একজন বাবা হিসেবে উনি ওনার সব দায়িত্ব অবশ্যই পালন করেছেন, কিন্তু উনি কোথাও না কোথাও ফারজানকে কিছুটা হলেও অবিশ্বাস করছিলেন। এই জন্যই তো ফারজান জেল থেকে বাসায় ফেরার পরেও হচ্ছে ঠিক প্রথমকার মতো এতটা নর্মাল ছিলেন না ওর সাথে। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে যারা জয়েন করছেন ওয়েলকাম, আমি অলরেডি গল্প বলা শুরু করে দিয়েছি। তো মিস্টার রহমান এই গিলটিনেসটা থেকে আসলে বের হতে পারছিলেন না, খুব স্বাভাবিক। তো মিস নওমি তাকে বোঝালেন, ডক্টর নওমি তাকে বোঝালেন যে দেখেন আপনি যদি এমন করেন তাহলে হচ্ছে ফারজান আরো বেশি ট্রমাটাইজড হয়ে যাবে, এখন আপনার দায়িত্ব যেটা সেটা হচ্ছে ফারজানকে মেন্টালি মোরালি সাপোর্ট করা, বিকজ ও একটা বাচ্চা মেয়ে, ওর বয়স মাত্র 16 বছর, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে, ওর উপর দিয়ে এত কিছু ঘটে গেছে, ও বলতে পারছিল না, এই জন্য ও বেশি কষ্ট পাচ্ছিল। উই আর লাকি যে ও আফটার অল হচ্ছে কিছুটা হলেও বলতে পেরেছে, হয়তো আমার অনেক কিছুই রয়ে গেছে যেটা ও এখনো আমাদেরকে বলতে পারেনি। সো আমি হচ্ছে আশা করি আপনি ওকে এখন মেন্টাল অ্যান্ড মোরাল সাপোর্ট দেবেন। তো মিস নওমির কথা আসলে মিস্টার রহমান বুঝতে পারলেন, উনি যথেষ্ট হচ্ছে বুদ্ধিমান এবং যথেষ্ট ভালো একজন মানুষ। তো এভাবে প্রায় 5 ঘন্টা কেটে যাওয়ার পর ফারজানের জ্ঞান ফিরলো, এবং ফারজানের জ্ঞান ফেরার পরে মিস্টার রহমান ফারজানকে নিয়ে বাসায় চলে আসলেন। ফারজান বাসায় আসলো, ফারজানের খুব একটা বেশি মনে ছিল না ও কি বলেছে, বাট ওর এটা মনে হচ্ছিল যে ও মিস নওমিকে ওই দিনের ব্যাপারে অনেক কিছু বলেছে। এটা মনে করে কিছুটা ভয়ও পাচ্ছিল যে আসলে হচ্ছে মিস্টার রহমান ওকে আনতে গেলেন, সাধারণত ড্রাইভার ওকে নিয়ে যায়, ড্রাইভার নিয়ে আসে, কিছুটা ভয় তো অবশ্যই পাচ্ছিল, ভয় এংজাইটি যেটাই বলেন না কেন। তো যেটা হলো সেটা হচ্ছে ফারজান কিছু জিজ্ঞেস করতে পারছিল না কাউকে, পাশাপাশি হচ্ছে ও অনেক বেশি ভয় পাচ্ছিল, টেন্স ছিল। মিস্টার রহমান ওকে কিছুই বললেন না, বরং ওর সাথে একদম নর্মাল বিহেভ করলেন, এবং পরবর্তী বেশ কয়েকটা দিন মিস্টার রহমান ফারজানের সাথে আস্তে আস্তে একটু বেশি নর্মাল বিহেভ করলেন। একদম প্রথম যখন ও বাসায় এসেছিল, যেভাবে ওকে খুব স্বাভাবিকভাবে হচ্ছে খুব আদর করে, খুব যত্ন করে হচ্ছে সবকিছু করছিলেন, ঠিক এভাবে কথা বলছিলেন। তো
এভাবে কয়েকদিন চলে গেল। মিস্টার রহমান আসলে খুবই চিন্তিত ছিলেন যে উনি এখন আসলে কি করবেন। এই বাসায় ফারজানকে রাখলে ও আসলে মানসিকভাবে কখনোই ঠিক হতে পারবে না। অন্তত বেশ কিছু দিনের জন্য ওকে অন্য কোথাও হচ্ছে শিফট করা খুব দরকার, এটা ওনার বারবারই মনে হচ্ছিল। তো অনেক ভেবে মিস্টার রহমান যেটা চিন্তা করলেন যে ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত হবে। এই বাসায় ওকে রাখা ঠিক হবে না। আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে মিস্টার রহমান পুরো ঘটনাটা জানলেন কেন, উনি ওনার ভাইকে গিয়ে কিছু বলছেন না, বা আদৌ বলেছেন কিনা বা বলবেন কিনা। না, মিস্টার রহমান তার ভাইকে কিছু বলেননি। কেন বলেননি সেটা আমি এখন বলি আপনাকে। মিস্টার রহমান কতটা ভালো একজন মানুষ সেটা আপনারা হচ্ছে এই কথা শুনে বুঝতে পারবেন। আপনাদের নিশ্চয় মনে আছে যে কিভাবে ফারজানের সাথে মিস্টার রহমানের দেখা হয়েছিল। মিস্টার রহমান তার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে, ডেথ অ্যানিভার্সারিতে অরফানেজের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ফারজান যে অরফানেজটাতে থাকে সেখানে গিয়েছিল, আর সেখানেই ফারজানের সাথে দেখা হয়। বলে রাখি যে ছোট কাকা বলে আমি এতক্ষণ ধরে সম্বোধন করছি, ফারজানের ছোট কাকা মিস্টার রহমানের একমাত্র ছোট ভাই, সে মিস্টার রহমানের সৎ ভাই, তার আপন ভাই না। আর যে মায়ের জন্য ওনার এত ভালোবাসা, যে মায়ের মতো দেখতে বা মায়ের মতো কথাবার্তা চলাফেরা বলে ফারজানকে উনি এত পছন্দ করলেন, সেই মা আসলে ওনার নিজের মা না, তার সৎ মা ছিল। 5 বছর বয়সে মিস্টার রহমানের মা মারা যায়। মা মারা যাওয়ার পরে ওনার বাবা হচ্ছে আরেকটা বিয়ে করেন, এবং যার মৃত্যুবার্ষিকীতে উনি অরফানেজে খাওয়াতে গিয়েছিলেন বাচ্চাদের, এবং যার কাছে উনি বড় হয়েছে, বেসিক্যালি যাকে মা জেনে বড় হয়েছে, উনি জানে ওনার সৎ মা, উনি হচ্ছে ওনার সৎ মা। এবং উনি কখনোই মিস্টার রহমানকে খুব একটা বেশি পছন্দ করতেন না, যদি ওনার বাবার কারণে হচ্ছে কখনোই সেরকম টর্চার করেছেন বলে মনে হয় না, বা উনি কখনো এরকম কাউকে শেয়ার করেননি, কিন্তু ওনাকে খুব একটা পছন্দ কখনোই করতো না। আর মিস্টার রহমানের সবসময় মানে চেষ্টা ছিল যে কিভাবে ওনার মাকে খুশি করবে, এই জন্য ওনার ভাইকে উনি সবসময় একটু এক্সট্রা কেয়ার করেছেন, বিকজ ওনার ধারণা ছিল যে ওনার সৎ ভাইকে যদি উনি অনেক আদর যত্নে রাখে তাহলে ওনার মা ওনার প্রতি সন্তুষ্ট হবে। সো যেহেতু ওনার সৎ ভাই উনি কিছু বলতে পারছিলেন না, কারণ এমনি ওনাকে তেমন একটা পছন্দ করে না মন থেকে ওরা, এখন যদি হচ্ছে উনি কিছু বলে তাহলে হচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। সবাই ভাববে যে হয়তো ওনার সৎ ভাই বলে হচ্ছে উনি মিথ্যা অ্যাকুইজিশন দিচ্ছে, বিকজ ফারজান যে কথাগুলো বলছে সেই কথাগুলো প্রমাণ করার মতো কোনো প্রমাণ ফারজান বা মিস্টার রহমানের কাছে নেই। যদিও মিস্টার রহমান, মিস নওমি এবং ফারজান তিনজনই জানে যে ও যা বলছে সবকিছু সত্যি বলছে, এমনকি আপনি এবং আমিও জানি যে ফারজান সবকিছু সত্যি বলছে। কিন্তু যেহেতু প্রমাণ নেই ফারজানের কাছে, আর সবাই প্রমাণ খোঁজে, শুধু কোর্ট না, সবাই প্রমাণ খোঁজে, তো যেহেতু ফারজানের কাছে কোনো প্রমাণ নেই, সো মিস্টার রহমান কাউকে এটা বোঝাতে পারবেন না যে ওই ছেলেটা কতটা অন্যায় করেছে ফারজানের সাথে। সো উনি ভাবলেন যে বেটার হবে যদি ফারজানকে বেটার একটা প্লেসে বেশ কিছু সময়ের জন্য পাঠিয়ে দেওয়া যায়। তো যেটা আমি অলরেডি বললাম যে উনি ফারজানকে বোর্ডিং স্কুলে পাঠানোর কথা ভাবলেন। তো ফারজানকে বোর্ডিং স্কুলে দিতে চাইলেন একটু দূরেই একটা সিটিতে, একটা বেশ ভালো একটা বোর্ডিং স্কুল, ওটা মোটামুটি সেকেন্ড বা থার্ড এরকম র্যাঙ্কিংয়ে আছে পুরো কান্ট্রির মধ্যে। এরকম একটা বোর্ডিং স্কুলে দিতে চাইলেন ফারজানকে, ওখানে কথা বললেন। বাট সমস্যা যেটা হলো সেটা হচ্ছে ফারজান ক্লাস 10-এ ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ও 2-3 মাস ক্লাসও করেছে। তো এখন আবার ওকে ক্লাস 10-এ ভর্তি নেওয়াটা, হ্যাঁ ওরা ভর্তি করতে রাজি হয়েছে ওর রেজাল্ট এবং মিস্টার রহমানের রিকোয়েস্টে, কিন্তু সমস্যা হচ্ছে বোর্ডিং স্কুলে শুধুমাত্র 5, 8 আর কলেজে হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ বোর্ডিংয়ে থাকার জন্য সুযোগ দেওয়া হয়, মানে এন্ট্রি হয় আর কি। আপনার অ্যাডমিশন আপনি যেই ইয়েতেই নেন না কেন, সাধারণত ওরা এই 3টা ইয়া ছাড়া অ্যাডমিশন নেয় না, কারণ হচ্ছে যেহেতু বোর্ডিং স্কুল। আর যদি স্পেশাল রিকোয়েস্টে নেয়ও তাহলে হচ্ছে ওকে বোর্ডিংয়ের বাইরে থাকতে হয়, আশেপাশে কোথাও। তো মিস্টার রহমান একটু চিন্তায় পড়ে গেলেন যে ওখানে ওর জন্য সবকিছু আসলে অনেক ভালো ছিল, আর 2-3 সিটি দূরে, সো মিস্টার রহমান চাইলেও হচ্ছে গিয়ে মাঝে মাঝে ওকে দেখতে পারতেন। তো সবকিছু ভেবে হঠাৎ করে মিস্টার রহমানের মনে হলো যে ও যে লিটল ফ্লাওয়ার নামে যে অরফানেজটাতে ছিল আগে, যেখান থেকে মিস্টার রহমান ওকে নিয়ে এসেছিল, সেই অরফানেজটার একটা শাখা আছে হচ্ছে ওখানে, ওদের একটা ব্রাঞ্চ আছে। সো তখন উনি ফারজানের সাথে কথা বললেন এবং কথা বলে ডিসাইড করলেন যে 8-9 মাস পরেই হচ্ছে ওর এসএসসি পরীক্ষা, ওর বোর্ড এক্সাম। তো এই কয়েকটা মাসের জন্য ওই অরফানেজটাতে থাকবে এবং পাশাপাশি যেহেতু ওখান থেকে গিয়ে ক্লাস করবে এবং অন্যান্য অ্যাক্টিভিটিতে হচ্ছে অ্যাটেন্ড করবে, তারপরে হচ্ছে ও পাস আউট করে গেলে তো কলেজে অ্যাডমিশনের দিনে ওকে হচ্ছে বোর্ডিং স্কুলে হচ্ছে নিয়ে নেবে, মানে বোর্ডিংয়ে নিয়ে নেবে বেসিক্যালি।
তো ফারজান রাজি হলো এবং সেভাবেই হচ্ছে প্রায় 1 সপ্তাহ বা 8-9 দিন পরে মিস্টার রহমান ফারজানকে নিয়ে গেলেন এবং স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। তো এইভাবেই ফারজান আবারও হচ্ছে সেই পুরাতন অরফানেজে চলে আসলো। বাট এখানে আসার পর ফারজান অনেক ভালো ফিল করছে, কারণ হচ্ছে ফারজান অনেক সেফ ফিল করছে এখানে। এখানে কারোর সামনে ওর অভিনয় করার প্রয়োজন নেই, কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখানে সবাই হচ্ছে ওকে খুব সাবলীল ছিল, ওর সাথে খুব আদর করছিল ওকে। তো ও বেশ ভালো ছিল। এভাবেই চলতে থাকলো। ও স্কুলে ক্লাস করতে শুরু করলো। ও বোর্ডিংয়ে থাকতো না বলে কিছু অ্যাক্টিভিটি ডেফিনেটলি মিস করতো। খুব অল্প দিনে 1-1.5 মাসের মধ্যে হচ্ছে দেখা গেল যে ওখানকার ওর ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট প্রমাণিত হলো ফারজান। যেহেতু আপনারা সবাই জানেন ও আগে 2-3 মাস ক্লাস করেছে, তো ও এই পড়াগুলো মোটামুটি ভালো জানে এবং ও খুবই অ্যাটেন্টিভ একটা বাচ্চা, খুব দুষ্টু বাট খুব পড়াশোনার ব্যাপারে খুব অ্যাটেন্টিভ। তো ওখানে টিচার স্টুডেন্ট সবাই বুঝে গেল যে ও বেশ ভালো একজন স্টুডেন্ট এবং টিচাররা তো একটু আলাদা আদর করতোই, স্টুডেন্টরা ওকে খুব পছন্দ করা শুরু করলো। তার একটা বড় কারণ হচ্ছে ও শুধু ভালো স্টুডেন্ট না, ও খুব হেল্পফুল একটা মেয়ে। ও হচ্ছে যে কেউ এত ভালো স্টুডেন্ট, সবসময় ভালো রেজাল্ট করছে টেস্টগুলোতে, ক্লাস টেস্টগুলোতে, বাট ওর কাছে কেউ হেল্প চাইতে আসলে ও কাউকে না করে না। ও সবাইকে হচ্ছে নিজে সর্বোচ্চটা হেল্প করে। হ্যাঁ, ও একটু চুপচাপ। ও হচ্ছে ওই 2 বছর আগে অরফানেজের যে হচ্ছে সাবলীল চঞ্চল মিশুক বাচ্চাটা ছিল তা এখন না, বাট হ্যাঁ আগের চেয়েও অনেকটাই হচ্ছে রিল্যাক্স হয়েছে, আগের চেয়েও অনেকটা ভালো বোধ করছে এবং অনেক ভালো আছে। সেটার কারণটা কি আপনারা বলতে পারেন? অবশ্যই আমি জানি যে আপনারা জানেন। কারণ হচ্ছে ও এখন এমন একটা বাসায় আছে যেখানে ও নিজেকে সেফ ফিল করে, যেখানে ওকে ভয় পেতে হয় না, যেখানে ওর টেনশন হয় না যে কিভাবে সবাই আর চোখে তাকাচ্ছে। এমনকি স্কুলটাতে ওকে সবাই নতুন করে চিনছে, ওকে কেউ চিনতো না, কেউ জানতো না, এমনকি কেউ ওকে আর চোখে দেখে না, কেউ ওকে খারাপ ভাবে না, কেউ ভাবে না যে ও এমনটা করেছে বা ও অতীতে ওর পাশে কি কি হয়ে এসেছে। সো এখানে হচ্ছে ও অনেক ভালো ফিল করছিল এবং ওর বেশ কিছু বন্ধু হয়ে গেল। যদিও খুব একটা যে তাদের সাথে মিশে তা না, বাট হ্যাঁ আগের চেয়ে অনেকটাই নর্মাল ও এখন। তো ওরা ওকে খুব পছন্দ করতো, ক্যান্টিনে খেতে গেলে রাখতো, কোথাও ঘুরতে যেতে চাইলে হচ্ছে ওকে একসাথে নিত। মানে ও বেশ ভালো ফিল করছিল। ভালো একটা স্কুলে এই বয়সের বাচ্চারা যে ধরনের হচ্ছে ছোট ছোট মজাগুলো, ছোট ছোট ফানগুলো এনজয় করে সেগুলো করছিল। তো এইভাবেই চলতে থাকলো। 8-9 মাস পার হয়ে গেল এবং ফারজান ফাইনালি হচ্ছে এসএসসি পরীক্ষা দিল। পরীক্ষার রেজাল্ট আসলো, ফারজান তার স্কুলে সেকেন্ড হলো, ওর স্কুলের মধ্যে, ওই বোর্ডিং স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সেকেন্ড হলো এবং পুরো কান্ট্রিতে ও 9th হলো। তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং বলতে পারেন ফারজানের লাইফের ফার্স্ট অ্যাচিভমেন্ট। তো বোর্ডিং স্কুল অ্যানাউন্স করলো যে স্কুলের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ডেফিনেটলি ফার্স্ট এবং সেকেন্ড দুইজনেই হচ্ছে ন্যাশনালি স্ট্যান্ড করেছে, প্লেস পেয়েছে একটা ভালো। সো তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ছোট্ট একটা সেরেমনি টাইপের করবেন। তো স্কুলের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তাদেরকে হচ্ছে তাদের জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো স্কুল, এবং সেই প্রোগ্রামের জন্যই মিস্টার রহমান 9 মাস পর প্রথমবারের মতো ফারজানকে দেখতে গেলেন। এখানে বলে রাখি 9 মাসের মধ্যে মিস্টার রহমান একবারও ফারজানকে সরাসরি দেখতে যাননি। হ্যাঁ, ফোনে কথা হতো প্রায় প্রতিদিনই। মিস্টার রহমান হচ্ছে অরফানেজে কল করে হচ্ছে ওর সাথে কথা বলেছেন, বাট মানে উনি দেখতে যাননি ওকে। ওই দিনটা ফারজানের লাইফে এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট দিন ছিল। ওকে হচ্ছে ছোট্ট স্পিচ দেওয়ার জন্য বলা হয় স্টেজে গিয়ে, বাট ও আসলে কিছুই বলতে পারে না। শি ওয়াজ ক্রাইং এবং অনেক দিন পর সে কাঁদছিল এবং এটা খুশির কান্না। মিস্টার রহমান খুবই প্রাউড ফিল করছিলেন, কারণ হচ্ছে উনি সবকিছু ভাবছিলেন এই মেয়েটা এরকম জায়গায় আসবে, সারা দেশের মধ্যে প্লেস করবে এবং আমি তাকে জন্ম না দিয়েও হচ্ছে তার বাবা হওয়ার কৃতিত্ব পাবো। পুরো জিনিসটা মিস্টার রহমানকে অনেক ইমোশনাল করে ফেলছিলেন। উনি সবাইকে লুকিয়ে চোখের কোণে যে পানি জমা হচ্ছিল সেটা মুছছিলেন। তো ফারজান ডেফিনেটলি এটা নোটিস করছিল এবং ফারজান নিজে অনেক গর্বিত বোধ করছিল। মানে শি ওয়াজ ভেরি প্রাউড যে সে নিজেকে এবং তার বাবাকে প্রমাণ করতে পেরেছে। তো অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি হয়ে যাওয়ার পর মিস্টার রহমান অরফানেজ থেকে ফারজানের সব জিনিসপত্র নিয়ে ওকে অফিসে নিয়ে আসলেন, মানে ওর বোর্ডিং স্কুল অ্যান্ড কলেজের অফিসে। সেখানে হচ্ছে ওকে ভর্তি করে ওর কলেজে ভর্তি সব প্রসেসিং কমপ্লিট করে ওকে হচ্ছে বোর্ডিং স্কুলে দিয়ে আসলেন। তো মিস্টার রহমান চলে গেলেন এবং ফারজান বোর্ডিং স্কুলে থাকা শুরু করলো।
ওর কলেজ লাইফ শুরু হলো, নতুন সব সব কিছু নতুন, শুধু মুখগুলো বাদ দিয়ে। যেহেতু বোর্ডিং স্কুল এখানে প্রায় 2-1 বাদ দিয়ে যারা নতুন ভর্তি হয়েছে এবারই, প্রায় সবাই হচ্ছে ওর সাথে ক্লাস 10-এ ছিল। সো ও আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক হলো, বলতে পারেন যে ঠিক আগের সেই চঞ্চল স্বাভাবিক একটা নেই। ওই অ্যাওয়ার্ড সেরেমনিটা ওর লাইফে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। তো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা শিক্ষা। মাঝে মাঝে একটু ছোট্ট একটু অ্যাপ্রিসিয়েশন, ছোট্ট একটু কাউকে বলা যে হ্যাঁ আমি আছি, বা হ্যাঁ তুমি ভালো করছো, এটা মাঝে মাঝে মানুষের লাইফ চেঞ্জ করে ফেলে। তো ওই ছোট্ট একটা অ্যাওয়ার্ড সেরেমনি স্কুলের অডিটোরিয়ামেও না, স্কুলের যে কনফারেন্স হলে হচ্ছে একটা ছোট্ট সেরেমনি। ওকে হচ্ছে ওর যে ও গত 1-1.5 বছর যে জিনিসটার মধ্যে দিয়ে গো থ্রু করছিল, সেটা থেকে হচ্ছে ওভারকাম করতে, মুভ অন করতে অনেক হেল্প করেছে। এখন বলতে পারেন যে ও হচ্ছে অরফানেজ থেকে আসা সেই সাধারণ স্বাভাবিক মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এবং ওর চলাফেরা, ওর কথাবার্তা দেখেও সবাই বুঝতে পারছে যে হঠাৎ করে হচ্ছে ও এত হচ্ছে হয়ে গেল। ফ্রেন্ডরা ওর সাথে দুষ্টামি করছিল যে কলেজে উঠে হচ্ছে খুব তোমার রং না, আসলে ও অনেক ভালো ছিল, ও অনেক ভালো বোধ করছিল। তো ওই বোর্ডিং স্কুল অ্যান্ড কলেজের একটা সিস্টেম ছিল যে যেই বছর যেই ব্যাচটা হচ্ছে কলেজে থাকে, ইন্টারে থাকে, মানে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকে, ফার্স্ট ইয়ারের ব্যাচটা হচ্ছে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যে কোনো একটা প্রোগ্রাম। একটা বছরের মধ্যে বোর্ডিং স্কুলে সবগুলো প্রোগ্রাম হয়, পূজা পার্বণ থেকে শুরু করে সবগুলো প্রোগ্রাম হয় ওখানে। তবে সাধারণত ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা পহেলা বৈশাখের প্রোগ্রামটা করতে চাইত, যেহেতু এটা সার্বজনীন, সবাই হচ্ছে অ্যাটেন্ড করতো এটাতে। সো অর্গানাইজেশনের দায়িত্বটা পড়তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের উপরে, ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজে যারা থাকতো নতুন স্টুডেন্ট। তো ওরা হচ্ছে সেই প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে। ওদের ক্লাস থেকে 3-4 জনকে ডেকে নিয়ে যাওয়া হলো, তার মধ্যে ফারজানা একজন ছিল। প্রিন্সিপাল স্যার হচ্ছে ওদেরকে ডেকে নিয়ে গিয়ে জিনিসটা বুঝিয়ে দিলেন যে আমাদের এত টাকা বাজেট, এই জিনিসগুলো হবে, সাধারণত হয়, বাকিটা হচ্ছে তোমাদের থিম, তোমাদের ইচ্ছা, তোমাদের যা যা লাগবে তোমরা হচ্ছে বললে আমরা হচ্ছে বাজেটের মধ্যে সেটাকে গুছিয়ে দেবো। আমাদের 2-3 জন টিচার থাকবেন, 2 জন ফিমেল, 1 জন মেল টিচার থাকবেন তোমাদেরকে হেল্প করার জন্য সবসময়, আর বাকিটা তোমাদের অর্গানাইজ করতে হবে। তো সব কিছু বুঝিয়ে দিলেন। এবং হচ্ছে ফারজান এবং ওর 3-4টা ফ্রেন্ড যারা মিলে অর্গানাইজ করছে, ওরা গিয়ে ক্লাসে সবার সাথে কথা বললো। বলার পরে হচ্ছে বেশ কিছু প্রায় 15-16 জনের মতো খুব ইন্টারেস্টেড হলো যারা হচ্ছে পারফর্ম করবে, আর বাকিরা হেল্প করবে। অলমোস্ট সবাই হেল্প করতে রাজি, ডেকোরেশন থেকে শুরু করে ফুড, তারপরে হচ্ছে যে যে সেগমেন্ট থাকে আর কি, সব কিছুতে হচ্ছে বাকিরা হেল্প করবে। তো যে 15-16 জন হচ্ছে পারফর্ম করবে, সেখানে একটা হলো যেটা, সেটা হচ্ছে একটা সেগমেন্টে একটা সালসা হবে। একটা সালসা বলতে হচ্ছে সবাই জানেন, তারপরে হচ্ছে আমি বলে দিচ্ছি। সালসা বেসিক্যালি দ্য ট্রেডিশনাল কাপল ডান্স। তো সেটার জন্য হচ্ছে একটা মেয়ে দরকার ছিল, বিকজ ওখানে একজন মেয়ে শর্ট ছিল। আর যারা ছিল তাদের মধ্যে কেউই আসলে হচ্ছে একটার বেশি পারফর্ম করার মতো হচ্ছে সাহস পাচ্ছিল না, বিকজ প্রিপারেশনের ব্যাপার আছে। এবং এই প্রোগ্রামটা হয় হচ্ছে ওপেন, বোর্ডিং স্কুল বাট এটা ওপেন হয়, এলাকার অন্যান্য মানুষজন, নর্মাল জেনারেল পাবলিক আসে ওদের ক্যাম্পাসে দেখতে। সো এটা ওদের জন্য একটা প্রেশার ছিল, ছোট মানুষ তো আরো বেশি মেন্টাল স্ট্রেস নিচ্ছিল, তাই কেউ একটার বেশি পারফরমেন্স করতে চাচ্ছিল না। সবাই চাচ্ছিল যে তাদের বেস্ট পারফরমেন্সটা দিবে। তো ওই জন্য হচ্ছে সবাই মিলে হচ্ছে ফারজানকে ফোর্স করলো যে ও যেন করে। তো ও বললো আমি আগে কখনো সালসা করি, কিন্তু ফারজান অরফানেজে থাকতে, ছোট থাকতে ডান্স শিখতো, বাট ওই ডান্স আর সালসার মধ্যে অনেক পার্থক্য। যারা নাচেন বা নাচ দেখেন তারা জানেন। তো তারপর ফারজান সবার কথায় রাজি হলো, বিকজ একটা সেগমেন্ট বাদ পড়ছিল, অনেক চেষ্টা করে অন্য কাউকে রাজি করাতে পারলো না, তো ফারজান নিজেই রাজি হলো। তো ওর যে পার্টনার সিলেক্ট করা হলো, বলে রাখি অর্গানাইজার ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার, বাট পারফর্ম করতে পারবে যে কেউ। ওর পার্টনার হিসেবে সিলেক্ট করা হলো সেকেন্ড ইয়ারের একটা ছেলেকে, যে হচ্ছে প্রফেশনাল ডান্সার, এবং কি তার 2টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে একজন খুব প্রফেশনাল, আর ফারজান হচ্ছে একদম
মানে সালসা কিছু জানে, ও ডান্স জানে, মোটামুটি শিখেছে ছোটবেলায় অরফানেজে, কিন্তু ওইটা আসলে হচ্ছে খুব একটা যে তেমন জানে না, আর সালসাও কখনো করেনি। তো প্র্যাকটিস শুরু হলো। ডেফিনেটলি যে যখন প্র্যাকটিস করছে মানে অর্গানাইজারদের মধ্যে যারা লিড দিচ্ছে, যে 4-5 জন, ওদের মধ্যে যখন কেউ পারফরমেন্স করবে, রিহার্সাল করছে, তখন নিশ্চয়ই সে লিড দিতে পারবে না, তখন তাকে শুনতে হবে অন্যদেরটা। তো বেশ 2-1 দিন প্র্যাকটিস করা হলো। প্রথম দিকে হচ্ছে ফারজান মোটামুটি পারছিল, কিন্তু হঠাৎ করে হচ্ছে ওর পায়ে হচ্ছে একটু মোচ আসে, মানে ওর পা একটু মোচকে যায়, যেটার কারণে হচ্ছে প্রপারলি করতে পারছিল না। বাট কাউকে বলছিল না যে ওর পা বাসায় একটু মুচকে গেছে, মানে বোর্ডিং হাউসে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হচ্ছে পা একটু স্লিপ করে মুচকে যায়। বলছিল না কারণ বললে সবাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে, আর ও ভাবছিল যে ও পারবে, একটু ব্যথা হচ্ছে বাট ও পারবে, বিকজ প্রোগ্রামটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, প্রোগ্রামটাকে হচ্ছে ক্যারি আউট করতে হবে প্রপারলি। তো 2 দিন যাওয়ার পরে ফারজান যখন ব্যথার কারণে একটু স্লো ছিল বা একটু ইয়ে হচ্ছিল, তখন ওই ছেলেটা খুব বিরক্ত হয়ে গেল। ফারজানকে অনেক ঝাড়ি দিচ্ছিল যে আমার পারফরমেন্সটা খারাপ হবে, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, আমাকে সবাই চিনে, এই প্রোগ্রামটা হচ্ছে লোকাল চ্যানেলে ব্রডকাস্ট হবে, এটা আমার রেসপেক্টের ব্যাপার, আমি তোমার মতো একটা হচ্ছে কাউয়া ভূতের সাথে ডান্স করবো না। মানে সে খুবই হচ্ছে বাজেভাবে অপমান করছিল ফারজানকে। তারপর ফারজান কিছু বলছিল না, বলছিলাম সরি, হবে, আর 2-1 দিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে, আমি পারবো। তো ফারজান পরের দিন রীতিমতো আবার প্র্যাকটিসে চলে আসলো। তখন ক্লাস হচ্ছিল না ওদের, মানে ওই সেরেমনিটার পরে, ওই প্রোগ্রামটার পরে, পয়লা বৈশাখের পর থেকে ক্লাস শুরু হওয়ার কথা। সো ওরা একটা টাইম ফিক্স করে নিয়েছে, ওই টাইমে রিহার্সাল হয়। তো রিহার্সালের টাইমে ফারজান চলে এসেছে, আসার পরে দেখে যে ওই ছেলেটা নেই। তো খোঁজা শুরু করলো এবং বাকি হচ্ছে অর্গানাইজারদের যারা লিড দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলো যে ও কোথায়। তো ওরা বললো যে ফারজান, আই এম সরি, একটা মেয়ে বললো যে ও আসলে হচ্ছে আজকে আসেনি, আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ও ডান্সটা করবে না, আর যদি করতে হয় তাহলে অন্য কাউকে দিতে, ওর পার্টনার হিসেবে ও তোমার সাথে করতে চাচ্ছে, কারণ তুমি করতে পারতেছো, আর এটা ওর রেপুটেশনের ব্যাপার, ও তো হচ্ছে ন্যাশনাল লেভেলের ডান্সার। তো ফারজানের হচ্ছে অনেক মন খারাপ হলো। ফারজান ওকে কল করে ট্রাই করলো এবং আরো বেশি অপমানিত হলো এবং বিরক্ত হলো। ছেলেটা বললো, তুমি কি জানো না, তুমি বোঝো না, তোমার সেন্স নাই, আর কত অপমানিত হতে চাও তুমি, যে তুমি আবার আমাকে ফোন দিছো, আগে নিজে নাচ শিখে আসো, তারপর আমার সাথে ডান্স করতে চাও, তোমার মতো হাজারো মেয়ে আমাকে চায়। সো ডেফিনেটলি ফারজানের একটু মনটা খারাপ হলো, একটু না অনেক বেশি খারাপ হলো আজকে। অন্য কাউকে পাওয়া গেল না, সো ওরা ধরেই নিল যে একটা সেগমেন্ট ওদের এবার বাদ পড়বে, সেটা নিয়ে সবারই একটু মন খারাপ, বাট বাকি রিহার্সাল গুলো চলতে থাকলো। তো সেই সময় হচ্ছে বোর্ডিং একটা নতুন ছেলে আসলো, যেই ছেলেটা হচ্ছে এই বোর্ডিং স্কুলে হচ্ছে একদম ক্লাস 5 থেকেই পড়ে, বাট ও এসএসসির পরে, ওর এসএসসি পরীক্ষার পরপর এসএসসি সময়টাতেও হচ্ছে ও একদম চুপচাপ থাকতো বলে ক্লাসের সবাই হচ্ছে ওকে আসলে তেমন একটা চিনত না। বাট ও এই বোর্ডিং স্কুলেই ছিল, সবাই চিনতো বাট জানতো না, বলা যায় একটু চুপচাপ থাকতো, হয়তো দেখলে চিনবো বাট নাম শুনে চিনতেছে না, এরকম একটা ব্যাপার। তো ও বেশ অনেকদিন ছুটি কাটিয়ে আসলো, বিকজ ওর বাবা মা দেশের বাইরে থাকে, সবাই ফ্যামিলি, ওই একমাত্র এখানে থাকে। সো ও প্রত্যেকটা ভ্যাকেশনে বাবা মার কাছে যায় দেশের বাইরে, যেহেতু দেশের বাইরে যায়, সো ও বেশ কয়েকদিন বেশি ছুটি নিয়ে যায় এবং ছুটি কাটিয়ে আসে। তো তাই হলো, এবং ওই দিন ও আসলো। ও আসার পরে ও হচ্ছে ওর ফ্রেন্ডদের কাছ থেকে কথাগুলো শুনলো, ওরও তো কিছু ফ্রেন্ড আছে, তাদের কাছ থেকে গল্পগুলো শুনলো এবং শুনে হচ্ছে ও ডিসাইড করলো যে ও নিজেও সালসা জীবনে 2 বার করেছে, তাও হচ্ছে বোর্ডিং এরই কোনো একটা প্রোগ্রামে। তো যেহেতু কেউ করছে না, একটা সেগমেন্ট বাদ পড়ছে, এটা হচ্ছে ব্যাচের রেপুটেশনের ব্যাপার, তো আমি ট্রাই করবো। তো ওর ফ্রেন্ডরাও ওর সাথে হচ্ছে মজা করে বললো যে পারবি নাই, মেয়েটা একদম খ্যাত, ওরে দিয়ে কিচ্ছু হবে না, শুধু শুধু ইজ্জত দিস না। তখন ও বললো, আমিও ভাই সেরকম কোনো মানে প্রো লেভেলের কেউ না, সো লেটস ট্রাই, রিহার্সাল করতে তো দোষ নেই, দরকার হলে ভালো, না হলে হচ্ছে মেইন প্রোগ্রামের দিন হচ্ছে পারফর্ম করবো না, বাট আপাতত রিহার্সাল তো করা যায়। তো আসলো পরের দিন রিহার্সালে, বাট ফারজান ছিল না, কারণ হচ্ছে ফারজান অন্য একটা কাজে বাইরে গেছে, আর ও যেহেতু জানো পারফর্ম করছে না, সো ও রিহার্সালে হচ্ছে আসছিল না। ওর মন খারাপও হচ্ছিল, ওকে একদম কেউ না থাকলে দিলেও ও হচ্ছে থাকছিল, সুপারভাইজ করছিল, বাট আদারওয়াইজ ও ছিল না। তো পরের দিন হচ্ছে ও ছিল না, তো ছেলেটা সবার ডান্স দেখলো
এমনি সবার অন্যান্য পারফরমেন্সও দেখলো, দেখে চলে গেল এবং অর্গানাইজারকে বলে গেল যে নেক্সট দিন যেন ফারজানকে ডাকে। তো নেক্সট দিন ফারজানকে ডাকা হলো এবং তারপরে কি হলো মানে বাকি অংশটা হচ্ছে আজকে আর না বলি, আজকে এখানে শেষ করছি। আরেকটু বলার ইচ্ছে ছিল বাট এখন মনে হচ্ছে যে এখানেই থাকুক। নেক্সট পর্ব হচ্ছে আমার 5 পর্বের গল্পের শেষ পর্ব। তো নেক্সট পর্বটা একটু বড় হবে এবং আশা করি হচ্ছে সবাই দেখবে। আজকে অনেকেই নেই জানি আমি, সবাই হচ্ছে রেকর্ডেড লাইভ দেখবে। আমার লাস্ট লাইভের পরেও হচ্ছে অনেকেই আমাকে ইনবক্স করেছিল যারা রেকর্ডেড লাইভ দেখেছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আমার নেক্সট লাইভটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আমি জানি যে এই লাইভটা হচ্ছে প্রায় 7-8 দিন গ্যাপ হয়ে গেছে। তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা, বাট বিদায় নেওয়ার আগে আমি 4-5 মিনিটের মতো হচ্ছে আছি। যারা গল্পটা শুনছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন কমেন্টগুলো করবো যে গল্পটা কেমন লাগলো, এবং যারা আজকে চতুর্থ পর্বটা শুনলেন তারা প্রথম 3টা পর্ব আমার এই লাইভটার ডেসক্রিপশন বক্সে আছে, লিঙ্কটা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। নেক্সট আমি হচ্ছে 5ম এবং শেষ পর্ব নিয়ে আসবো। আর প্লিজ আমার গল্পটা ভালো লাগলে এই লাইভটা শেয়ার করতে ভুলবেন না। সো গল্পটা কেমন লাগলো? আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। গল্প শেষ, সবাই কি হচ্ছে অনলাইন ক্লাসের মতো হচ্ছে আমার লাইভ অন করে দিয়ে ঘুমাই গেছে? হ্যালো, তাহলে কি আমি চলে যাব? গল্পটা কেমন লাগলো সেটা শুনতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি পরেও কমেন্ট দেখবো, কিন্তু লাইভ দেখতে ভালো লাগে, মনে হয় যে সরাসরি কথা বলছি। সরি। আচ্ছা, কেউ কোনো কমেন্ট করছে না। আই থিঙ্ক আমি কমেন্ট করতে পারছি না, নাকি আসলে কেউ কোনো কমেন্ট করছে না, আমি বুঝতে পারছি না। আমি নতুন কোনো কমেন্ট দেখছি না। আশা করি গল্পটা সবার কাছে ভালো লেগেছে। যেহেতু কেউ কোনো কমেন্ট করছে না, কেউ আর আমাকে দেখতে যাচ্ছে না, সো আমি বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আমি দেখছি অনেকে লাইভ দেখছে, বাট কেউ কমেন্ট করতেছে না, আমার পছন্দ হচ্ছে না, তাই না? আই এম সরি। আমি চলে যাচ্ছি, আজকে লাইফটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ মামা কমেন্টের জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে যারা প্রথম 3টি পর্ব দেখেনি তারা অবশ্যই হচ্ছে প্রথম 3টি পর্ব দেখে নেবেন। আশা করি হচ্ছে ভালো লাগবে। শেষ পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, খুব তাড়াতাড়ি। সো দ্যাটস ইট। এতদিন পর্যন্ত আসলে হচ্ছে আমার 3rd পর্ব পর্যন্ত আমার গল্পটা ছিল হচ্ছে খুবই ট্র্যাজেডি, খুবই কষ্টে বলতে পারেন, শিক্ষণীয়। বাট এখন থেকে হচ্ছে আমি যা কিছু বলবো আমি পর্বটা শেষ করব। বাট এইটুকু বলে রাখি, আমার নেক্সট পর্বে একটা টুইস্ট আছে। নেক্সট পর্বে হচ্ছে ফারজানার লাইফে একটা বড় চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জটা দিয়ে হচ্ছে আমি আমার গল্পটা শেষ করব। হ্যাঁ, তবে হচ্ছে যেহেতু হচ্ছে আমাকে অনেকে এনকারেজ করছেন বই লিখতে, আমি হচ্ছে অলরেডি লেখা শুরু করেছি একটু। তো সেই ক্ষেত্রে হয়তো আমি হচ্ছে গল্পটাকে আরো বড় করব, কিন্তু লাইভ করবো কিনা আমি জানি না। কিন্তু সবাই যদি শুনতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন বা আমার লাইভে কমেন্ট করবেন। নেক্সট লাইভে, আমার লাস্ট লাইভ হয়তো আমি লাইভ করব, কিন্তু যদি আমি আসলে হচ্ছে বই আকারে প্রকাশ করার চিন্তা করি তাহলে হয়তো শেষ পর্বগুলো আমার বইয়ে পড়তে হবে। যারা নতুন জয়েন করেছেন তাদেরকে ওয়েলকাম, এবং আমি আমার 5 পর্বের গল্প ফারজানের 4র্থ পর্ব আজকে শেষ করলাম। লাস্ট পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, এবং সেই পর্বটা একটু বড় হবে, এবং সেই পর্বটা কোন টাইমে করলে ভালো হয় সবাই একটু হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই রাত 10:30টার টাইমটা কি ঠিক আছে, নাকি একটু বিকেলের দিকে করলে ভালো হয়? না মামা, যাইনি এখনো, যাবো কিছুদিন পরে। সো আমি তাহলে বিদায় নিচ্ছি। আশা করি হচ্ছে সবার ভালো লেগেছে, এবং কেউ কিছু বলছে না। আই থিঙ্ক কারো কিছু বলার নেই। সো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন।
আর হচ্ছে করোনার সময় সাবধানে থাকবেন, বেশি করে গরম পানি খাবেন, আর খাবার খেতে একদমই ভুলবেন না, টাইমলি খাবার খেতে হবে, বিকজ এটা একটা ভাইরাসকে হচ্ছে কি বলবো, আপনার শরীরে অ্যান্টিবডি লাগবে না ভাইরাসকে হচ্ছে ভাইরাসের সাথে ফাইট করতে। সো সেই অ্যান্টিবডিটা আপনার শরীরে তখনই প্রপারলি থাকবে যখন হচ্ছে আপনার শরীরে ইমিউন সিস্টেম প্রপার থাকবে। আর আপনি যদি না খান, আপনি যদি ঠিকঠাক মতো না ঘুমান, তাহলে তো আপনার ইমিউন সিস্টেম এমনি দুর্বল হয়ে থাকবে। আর দুর্বলকে আঘাত করতে সবাই পছন্দ করে, শুধু ভাইরাস না, একটা ছোট্ট ভাইরাস থেকে শুরু করে মানুষ সৃষ্টির সেরা জীব পর্যন্ত যে দুর্বল তাকে সবাই আঘাত করতে পছন্দ করে। নিশ্চয়ই শুনেছেন শক্তের ভক্ত আর নরমের জন্ম। সো যে নরম তাকে সবাই আঘাত করতে পছন্দ করে। সো ডোন্ট বি দ্যাট পারসন, বি স্ট্রং, বোল্ড অ্যান্ড ফাইটেবল। সবসময় স্ট্রং থাকতে হবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, যেন হচ্ছে ফাইট ব্যাক করতে পারেন। নিশ্চয়ই ফারজান গল্পটা হচ্ছে শুনে বুঝতে পারছেন, আর যারা হচ্ছে তৃতীয় পর্ব শুনেননি তারা হচ্ছে আমার কথাগুলোর মানে এখন বুঝতে পারবেন না, বাট ফারজান ফাইট ব্যাক করেছে। সো আমাদের সবাইকে ফাইট ব্যাক করতে হবে। ফারজানের মতো গল্প আমাদের প্রত্যেকের জীবনে থাকে, হয়তো গল্পটা একটু ডিফারেন্ট হয়, আমাদের জেন্ডার, এইজ, ফ্যামিলি, সোসাইটি এইসব ভেদে আমাদের গল্পগুলো একটু ডিফারেন্ট হয়, বাট আমাদের সবাইকে ফাইট ব্যাক করতে হয় জীবনে। খারাপ সময়, খারাপ অভিজ্ঞতা সবার জীবনে থাকে, কম আর বেশি, কারণ লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন পুষ্পসজ্জা নয়, পুষ্পসজ্জা কঠিন শব্দ হয়ে গেল, ফুলের বিছানা নয় জীবন। সো ডেফিনেটলি লাইফে হচ্ছে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, তো আমাদের স্ট্রং থাকতে হবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আর মনোবিজ্ঞানীরা এবং ডাক্তাররা সবাই বলে যে শরীর এবং মন হচ্ছে মুদ্রার এপিটোপিট, একজন আরেকজনের সাথে রিলেটেড। সো যদি আপনার শরীর ভালো না থাকে তাহলে মন ভালো থাকবে না। সো শরীর ভালো রাখতে হলে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে, এবং ভালো লাগে এরকম কাজ করতে হবে। যার সাথে কথা বললে ভালো লাগে, যেটা করলে ভালো লাগে, যেটা দেখলে ভালো লাগে। আমরা অনেক সময় হচ্ছে অনেকেই হচ্ছে সিরিজ দেখতে পছন্দ করি, অনেক মুভি দেখতে পছন্দ করি, যেটা করতে ভালো লাগে করেন, ফ্যামিলিকে সময় দেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক লেকচার দিয়ে ফেলছি, আর লেকচার দিতে পারতেছি না, আই এম সরি। এবং লেকচার শোনার জন্য হচ্ছে আপনাদের প্রতি আমি হচ্ছে কৃতজ্ঞ। নিশ্চয়ই আজকে গল্পটা সবার ভালো লেগেছে। স্যার কমেন্ট করেছেন 21শে বইমেলায় দেখতে চাই। স্যার আগামী 21শে বইমেলায়, আমি গরিব মানুষ স্যার, টাকা পয়সা, চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ। যদি আমার খুব কোনো শখ খুব বেশিক্ষণ আমি ধরে রাখতে পারি না, যদি হচ্ছে কোনো কারণে হচ্ছে মাঝপথে হচ্ছে বাদ না দিয়ে দেই, তাহলে হয়তো আগামী 21শে বইমেলা ইনশাল্লাহ চেষ্টা করবো। আমাকে অনেকেই অনেক সময় হচ্ছে আগেও বলেছেন, আমি অনেক অনুগল্প লিখেছি, ছোটবেলায় লিখতাম। প্রথম আলোতে বেশ কয়েকটা প্রকাশিত হয়েছিল, ম্যাগাজিনে 2টা প্রকাশিত হয়েছিল। ছোট ছোট গল্প লিখতাম ছোটবেলায়, এত বড় গল্প আমি কখনো লিখিনি। সো আসলে হচ্ছে তখনও অনেকেই বলতো, এনকারেজ করতো যে যেন আমি হচ্ছে লিখি, নিজের জন্য বই, মানে নিজের নামে একটা বই প্রকাশ করি, কিন্তু আসলে হয়নি, হয়ে ওঠেনি, ধৈর্য রাখতে পারিনি, হারিয়ে ফেলেছি স্ক্রিপ্টগুলো কোথাও। তো আশা করি এবার পারবো, চেষ্টা থাকবে, জীবনে একবার অন্তত করা উচিত, বলতে পারবো নিজের একটা বই আছে। ও আচ্ছা, আমার একটা আবৃত্তির অ্যালবাম আছে, যেটা অনেকেই জানেন না, কারণ হচ্ছে আমি সেটা কাউকে বলি না, এবং আমার কাছে হচ্ছে এখন মনে 10 থেকে 12টা কপি আছে সিডিটার। ওটা একটা কম্বাইন্ড সিডি ছিল। ওটা হচ্ছে একজনের কবিতা, উনি হচ্ছে করিয়েছিলেন, এবং বলে রাখি সেটার পিছনে আমি কোনো টাকা খরচ করিনি। সো ইট ওয়াজ এ গ্রেট থিং ফর মি যে আমাকে হচ্ছে চুজ করেছেন উনি, নিজেই হচ্ছে আমার পিছনে খরচ করে একটা সিডি করার জন্য। কবিতাগুলো হচ্ছে আমার কবিতা বলতে পারি আমি ডেফিনেটলি, যেহেতু হচ্ছে কবিতাগুলো আবৃত্তি আমি করেছি। আমি আবৃত্তি শিল্পী, যেমন গানের শিল্পী থাকে, প্রথম যে গানটা গায়, কম্পোজ করে, তাকে আমরা শিল্পী হিসেবে জানি। সিডিটার কভারটা হচ্ছে আমি চেষ্টা করবো আমার পরের লাইভে দেখাতে। আমার খুব কাছের 2-4 জন মানুষ ছাড়া আমি আসলে সিডিটা কাউকে দেইনি এবং কাউকে বলিনি, বাট হ্যাঁ সিডিটা অনেকগুলো সেল হয়েছিল, এটা ফার্স্ট যখন রিলিজ হয়েছিল। তো চেষ্টা থাকবে যে একটা হচ্ছে বই ছাপাবো, কেউ হচ্ছে পড়ুক না পড়ুক, আমি হচ্ছে আমার একটা বই থাকবে, এটা অনেক বড় একটা ব্যাপার। এই কথাগুলো আমি এত ওপেনলি ভাবে বলছি কেন জানেন? কারণ কেউ ভাবে বলে না। আমি চাই যে একজন হলো এনকারেজড হন। আমরা অনেকেই আছি অনেক ভালো গাই, অনেক ভালো পেইন্টিংস করি, অনেক ভালো রান্না করি, অনেক কিছুই আমরা অনেক ভালো করি। গুণ ছাড়া মানুষ হয় না। কোনো মানুষের অনেক গুণ থাকে আর কোনো মানুষের কিছু না কিছু তো থাকে, কিন্তু আমরা সেটাকে না প্রকাশ করতে অনেক হেজিটেট ফিল করি, মনে করি আমাদের আশেপাশে তো গুণী মানুষের অভাব নেই। তো নিজের বলে কিছু থাকাটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার,
বয়স যখন হচ্ছে 60-70-এর কোঠায় চলে যাবে তখন হচ্ছে পিছনে ফিরে বলার মতো কিছু থাকবে, নিজেকে অ্যাটলিস্ট বলার মতো কিছু থাকবে, নাতি নাতনিদের বা নেক্সট জেনারেশনদেরকে হচ্ছে অ্যাটলিস্ট গল্প করার মতো কিছু থাকবে। যেমন আমি সিডিটা যখন করা হয়েছিল তখন আমি হচ্ছে একদম বোকা বোকা ছিলাম, মানে আমি আসলে বুঝতেছিলাম না যে কি হচ্ছে। রেকর্ডিংয়ে গিয়েছি, রেকর্ড করেছি, আমি আসলে কোনো কিছু নিয়ে কনসার্ন ছিলাম না, আমার পেমেন্ট বা কে শুনতেছে না শুনতেছে আমি কিছুই বুঝি না আসলে। তখন ছোট মানুষ ছিলাম, আমি মনে হয় তখন ফার্স্ট ইয়ারে পড়তাম, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। ফার্জান এখন যে এজে আছে আমি সেই এজে ছিলাম, 5 বছর অলমোস্ট 5-6 বছর আগের কথা। তো বাট এখন আমার কাছে একটা সিডি আছে, এটা আমার সিডি, সেখানে আমার ছবি আছে, সেখানে যে কবিতাগুলো আছে সেগুলো আমার কবিতা, আমি বলতে পারি। তো এটা অনেক বড় একটা ব্যাপার, সবাইকে এনকারেজ করার জন্য কথাগুলো বললাম। সিডিটা আমি কাউকে দেইনি বা আমি ওয়ার্ল্ড ফেমাস বা ন্যাশনালি ফেমাস হয়ে যাইনি, বাট আমার নিজের ছোট্ট অ্যাচিভমেন্ট তো আছে, তাই না? আর ওই যে বললাম আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যেটার পিছনে আমি কোনো টাকা দিতে হয়নি। অনেকেই অনেক সিডি অনেক কিছু রিলিজ করেন নিজে পয়সা দিয়ে, আমাকে 1 পয়সাও দিতে হয়নি, এমনকি যাতায়াতের পয়সাও দিতে হয়নি, আমাকে দিচ্ছে। সো ইটস এ স্মল অ্যাচিভমেন্ট, নিজেকে বলার জন্য কিছু থাকতে হবে। তো বই ছাপানোর চেষ্টা করব, আর আপনারা যদি 2-1 কপি কিনে ফেলেন তাহলে তো আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। আমি নেক্সট লাইফ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর যারা হচ্ছে আজকের লাইফটা হচ্ছে দেখেছেন, শুধু আগের লাইফগুলো দেখেননি, তাদের জন্য আবারও বলে দিচ্ছি, এই ভিডিওটারই ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমি আগের 3টা পর্বের লাইভের ভিডিওটা দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার গল্পটা ভালো লেগে থাকে প্লিজ আমার এই রেকর্ডেড লাইভটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।